ছুটির দিন সকালে রুমার কিছুতেই বাড়ির জলখাবার খেতে ভালো লাগে না, কারণ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাকেই সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয়। তাই রুমা আজকে ঠিক করে সে বাইরে থেকে লুচি তরকারি নিয়ে এসে খাবে, এমনকি শ্বশুরবাড়ির বাকি লোকেদেরকেও সে বাইরের লুচি তরকারি খাওয়াবে। সেই জন্য রুমা সকাল সকাল ঘুম থেকে উঠেই লুচি এবং তরকারি কিনতে বেরিয়ে পড়ে। রুমা যখন ফুটপাতের একটা লুচি তরকারির দোকানে পৌঁছায়, সেখানে ভিড় দেখে তার মাথায় হাত পড়ে। ওরে বাবারে, আজকে এত ভিড় কেন? সকাল 9টার সময় যদি এরকম ভিড় হয় তাহলে পরে আসলে কি হতো? দাদা, আমাকে একটু তাড়াতাড়ি 20টা লুচি আর গরম গরম তরকারি দিয়ে দিন। এই গরমে এখন আমি ভিড়ের মধ্যে দাঁড়াতে পারবো না। দিদি, এত তাড়াহুড়ো করলে হবে না। আপনার আগে অনেক কাস্টমারই এসে লুচি তরকারি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাই আপনাকে এখন অপেক্ষা করতে হবে। আর আজকে তো ছুটির দিন, সুতরাং দোকানে একটু ভিড় হওয়াটা স্বাভাবিক, বুঝেছেন? দোকানদার এই কথা বললে রুমা একটু বিরক্ত বোধ করে, কারণ গরমের মধ্যে তার বাইরে দাঁড়াতে মোটেই ভালো লাগে না। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন দোকান একটু ফাঁকা হয়, তখন রুমা সেই দোকানের সামনে গিয়ে দেখে সমস্ত লুচি এবং তরকারি শেষ। যা দেখে রুমা এবার ভীষণ রেগে যায়, কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে রাস্তার লুচি তরকারি কিনতে পারবে না। দাদা, আমি আপনাকে তখনই তো বললাম যে আপনি আমাকে লুচি তরকারি দিয়ে দিন, কিন্তু আপনি আমাকে অপেক্ষা করতে বললেন। আর এখন দেখুন লুচি তরকারি শেষ হয়ে গেছে। ওদিকে আমার শ্বশুরবাড়ির লোকেরা ব্রেকফাস্ট করার জন্য অপেক্ষা করছে। এবার আমি কোথা থেকে লুচি তরকারি কিনে নিয়ে যাব বলুন তো? আপনি আরেকটু অপেক্ষা করুন, আমি আবার ময়দা মাখছি আর আলু কেটে মশলা দিয়ে তরকারি বানাচ্ছি। তারপর প্রথমেই আপনাকে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তরকারি দিয়ে দেবো, কেমন? রুমা কিছুতেই দোকানদারের কথা শুনতে চায় না, তাই সে যখন মন খারাপ করে বাড়িতে ফিরে যাবে, তখনই সে দেখে রাস্তার অন্য ধারের ফুটপাতে এক মহিলা গরম গরম লুচি এবং তরকারি বিক্রি করছে, কিন্তু সেখানে বেশি ভিড় নেই। যা দেখে রুমা খুবই খুশি হয়, আর তার মনে মনে খুবই আফসোস হয়, কারণ সেই দোকানটাতে যদি রুমা আগে যেত তাহলে তাকে এতক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হতো না। যাক বাবা, আজকে তাহলে সকালবেলা গরম গরম লুচি আর তরকারি খেতে পারবো। না হলে আমি তো ভেবেছিলাম বাড়ি গিয়ে আবার আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। যাই, ওই দোকানটা থেকে গরম গরম লুচি আর তরকারি কিনে নিয়ে বাড়ি চলে যাই। এই বলে রুমা শিখার দোকান থেকে গরম গরম লুচি এবং তরকারি কিনতে যায়, কিন্তু সেখানে একদমই ভিড় না থাকায় রুমা একটু অবাক হয়, কারণ ছুটির দিনে যেখানে বাদবাকি লুচি তরকারির দোকানে দাঁড়ানোর জায়গা নেই, সেখানে শিখার লুচি তরকারির দোকান একেবারে ফাঁকা। কি ব্যাপার দিদি, আজকে ছুটির দিন আর আপনার একটাও লুচি তরকারি বিক্রি হয়নি? আমি ভাবছি আপনার দোকান থেকে লুচি তরকারি কিনবো, কিন্তু আপনার দোকানের লুচি তরকারি খেলে আমার শরীর খারাপ করবে না তো? না না, শরীর খারাপ করবে কেন? আসলে আমি নতুন দোকান করেছি তো, তাই একদমই ভিড় হচ্ছে না। আসলে ফুটপাতের লুচি তরকারির বিষয়টা কি বলুন তো? যে কাস্টমার যে দোকান থেকে বরাবর লুচি তরকারি খেয়ে অভ্যস্ত, সেই দোকান থেকেই সে লুচি তরকারি কিনতে চায়। তাই এখনো কেউ আমার হাতে লুচি তরকারি খেয়ে স্বাদ বোঝেনি, সেই জন্য আমার দোকানে কেউ খেতে আসছে না। শিখা এই কথা বললে রুমা বেশি কথা বাড়াতে চায় না, কারণ তার ভীষণ জোরে খিদে পায়। তাই তখনই রুমা শিখার দোকান থেকে গরম গরম লুচি এবং তরকারি কিনে বাড়িতে ফিরে আসে। আর রুমা যখন সেই ফুটপাতের দোকান থেকে কিনে নিয়ে আসা লুচি তরকারি বাড়ির সবাইকে পরিবেশন করে, বা বৌমা, তুমি কোন দোকান থেকে লুচি তরকারি নিয়ে এসেছো? বেশ ভালো খেতে। আর লুচিগুলো সাধারণ তেলে ভাজা নয়, বরঞ্চ লুচিগুলো সব ঘি দিয়ে ভাজা। এখনো যে কোনো দোকানে ঘি দিয়ে লুচি ভাজা হয় তা আমি জানতাম না। হ্যাঁ মা, একটা নতুন দোকান থেকে আমি লুচি তরকারি নিয়ে এসেছি। সত্যি আমারও খেতে খুব ভালো লাগছে। এই বলে রুমা এবং তার শ্বশুরবাড়ির পরিবার ছুটির দিনে ফুটপাতের লুচি তরকারি খেয়ে খুবই খুশি হয়, কিন্তু দুঃখের বিষয় রুমা সেই লুচি তরকারি খেয়ে ভীষণই ভালো লেগে যায়। তাই রুমা এখন প্রত্যেকদিন শিখার দোকানে লুচি তরকারি খেতে চলে যায়, আর সে প্রত্যেকদিন শ্বশুরবাড়ির লোকেদের জন্য লুচি তরকারি কিনে নিয়ে আসে। কিন্তু তার পরিবার প্রত্যেকদিন লুচি তরকারি খেতে না চাইলেও রুমা কোনো কথা শুনতে চায় না। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন রুমা যখন প্রত্যেক দিনের মতো ফুটপাতের ধারে বসে বসে শিখার দোকানে গরম গরম লুচি তরকারি খায়। আর বলো না শিখাদি, প্রত্যেক দিন বাড়িতে তোমার লুচি তরকারি নিয়ে যাই বলে অনেক কথা শুনতে হয়। তো এবার থেকে আমি ঠিক করেছি আমি ফুটপাতে ধারে বসে গরম গরম লুচি আর তরকারি খাবো, তাহলে তরকারিটা একটু বেশি পাওয়া যাবে আর লুচিটা একেবারে গরম ফোলা ফোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমার যত ইচ্ছে তুমি তত বেশি লুচি তরকারি খেতে পারো,
কারণ তুমি আমার দোকানের প্রথম কাস্টমার বলে কথা। আর তুমি এই দোকান থেকে লুচি তরকারি কেনার পর আমার বেশ লাভ হয়েছে, কারণ এখন অনেকেই আমার দোকানে লুচি তরকারি খেতে আসে। আসবে নাই বা কেন বলো তো? আমি তো সবাইকে ফোন করে করে বলেছি যে তোমার দোকান ফুটপাতের ধারে হলেও খুব ভালো এখানে লুচি তরকারি পাওয়া যায়, তাই আমার বান্ধবীরা তোমার দোকানে লুচি তরকারি খেতে আসে। এমন কথা শুনে শিখা খুবই খুশি হয়, তাই সে খুশি হয়ে রুমাকে বেশি বেশি করে লুচি তরকারি খাওয়াতে শুরু করে। এভাবে পেট ভরে রুমা লুচি তরকারি খেয়ে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে সারাদিন কাটে, আর রাত্রিবেলা যখন শিবু অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে থাকে। সে কিছুতেই রুমার সঙ্গে কথা বলতে চায় না। কি হলো শিবু, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কি আবার হবে, তোমার জন্য লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। আমাকে আমার অফিসের বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক অনেক টিটকারি শুনতে হচ্ছে, তাই তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আসলে আজকে সকালে রুমা যখন ফুটপাতের ধারে বসে লুচি তরকারি খাচ্ছিল তখন শিবুর অফিসের বন্ধু বান্ধবরা তাকে এরকম ভাবে রাস্তায় বসে লুচি খেতে দেখে নেয়, আর তারা অফিসে গিয়ে শিবুকে অনেক অনেক কথা শোনায়। শিবুকে নিয়ে তারা খুবই হাসি ঠাট্টাও করে। কি রে শিবু, তুই তো কিপটে কেন? আজকে অফিস আসার সময় দেখলাম বৌদি গরমের মধ্যে রাস্তার ধারে বসে ফুটপাতে লুচি তরকারি খাচ্ছে। ছি ছি ছি, দেখেও খারাপ লাগছিল। এত রোজগার করিস তবু বউকে বাড়ির খাবার খাওয়াতে পারিস না? এত টাকা জমিয়ে কি করবি রে? একদম ফালতু কথা বলিস না, আমার কিন্তু এখন ইয়ার্কি করার কোনো মুড নেই। ইয়ার্কি করতে যাবো কেন? যা সত্যি তাই বলেছি। বাড়ির জন্য ভালো করে বাজার কর, তাহলে বৌদি বাড়িতে রান্না বান্না করে খাবার খেতে পারবে। এরকম ভাবে বাড়ির বউকে ফুটপাতের ধারে বসিয়ে লুচি তরকারি খেতে বাধ্য করছিস? আর যদি না পারিস আমাকে বলতে পারিস, আমরা চাঁদা তুলে বাজার করে বৌদিকে দিয়ে আসবো। বন্ধু বান্ধবদের মুখে এরকম কথা শুনে শিবু খুবই রেগে যায়, আর সে যখন তার বাড়ির লোকেদের কাছে এসব কথা বলে তখন রুমা খুবই লজ্জায় পড়ে, কারণ তার জন্য শিবুকে অনেক অপমানিত হতে হয়। তাই রুমা সবাইকে জানায় সে ফুটপাতের ধারে বসে লুচি তরকারি খাওয়া ছেড়ে দেবে, কিন্তু রুমা সেটা একেবারেই করে না। পরের দিন থেকে সে লুচি তরকারি খেতে যাওয়ার সময় পাল্টে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন ছুটির দিনে রুমা আবার বাইরে লুচি তরকারি খেতে যাবে এমন সময় শিবু এবং তার মা দুজনে তাকে আটকে নেয়। না না, আজকে আপনারা আমাকে আটকাবেন না, কারণ আমাকে আজকে ফুটপাতে লুচি তরকারি খেতে যেতেই হবে। আমি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। তুমি আবার কি চ্যালেঞ্জ নিয়েছো ঠিক বুঝতে পারলাম না। কালকে আমি শিখাদির দোকানে লুচি তরকারি খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি, আর একটা লোক বলেছে আমি নাকি বেশি লুচি তরকারি খেতে পারি না। আমি নাকি ফুটপাতের লুচি তরকারি খাই বলে সেই দোকানের প্রমোশন করি, তাই জন্য আমি সেই লোকটাকে চ্যালেঞ্জ করেছি। আমার ফটোতে যতগুলো লাইক পড়েছে আমি আজকে ততগুলো লুচি তরকারি খাবো। শিবু এবং তার মা রুমার এরকম কথা শুনে ভীষণই অবাক হয়, কারণ রুমার ছবিতে 300টা লাইক পড়েছে, আর রুমা যদি এখন ফুটপাতের দোকান থেকে 300টা লুচি তরকারি খায় তাহলে নির্ঘাত সে অসুস্থ হয়ে পড়বে। তাই শিবু এবং তার মা রুমাকে বারবার নিষেধ করলেও রুমা কোনো কথা শুনতে চায় না। রুমা জোর করে শিখার দোকানে লুচি তরকারি খেতে চলে যায়, আর সে বেশি বেশি করে লুচি তরকারি খায় আর ভিডিও শুট করতে থাকে। আজকে আমার বেশ ভালো টাকা লাভ হবে। 300টা লুচি তরকারি খাওয়া তো আর মুখের কথা নয়। আমার কি, আমার দোকান থেকে বেশি বেশি লুচি তরকারি খাচ্ছে, এতে করে আমার বেশি টাকা ইনকাম হবে। দেখতে দেখতে রুমা প্রায় 300টা লুচি তরকারি খেয়ে নেয়, আর সে এভাবেই চ্যালেঞ্জ জিতে ফেলে। কিন্তু দুঃখের বিষয়, অতগুলো লুচি তরকারি খাওয়ার পর রুমা কিছুতেই আর নড়তে চড়তে পারে না। তাই সেদিন কোনো মতে সে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে আসার পর তার এতই শরীর খারাপ করে যে তাকে ওষুধ খেয়ে নিজেকে সুস্থ করে তুলতে হয়। তবুও সে কিছুতেই ফুটপাতের লুচি তরকারির প্রতি ভালোবাসা ত্যাগ করতে পারে না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, আর একদিন সকালবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আজকে আমি কি করে লুচি তরকারি খেতে যাব? আমি তো শিখাদিকে কথা দিয়ে এসেছিলাম যে আজকে আমার জন্য বেশি বেশি করে লুচি তরকারি বানাতে, কিন্তু এখন যদি আমি যেতে না পারি তাহলে এই গরিব মানুষের দোকানে কোনো লুচি তরকারি বিক্রি হবে না। আর শিখাদি যদি আমার উপর রাগ করে, এরকম গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি হলে ভালো লাগে? এই কথা ভেবে রুমা বাড়ি থেকে বেরোতে যাবে, কিন্তু তখনই বজ্র বিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টি নেমে আসে, আর রুমা কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারে না। আর ঠিক এমন সময় শিখা লুচি তরকারি নিয়ে রুমার বাড়িতে এসে হাজির হয়, কারণ তাকে যে করে হোক লুচি তরকারি রুমার কাছে বিক্রি করে টাকা রোজগার করতেই হবে। তুমি আমার বাড়িতে চলে এসেছো শিখাদি, আমি তো ভাবতেই পারছি না। যাক বাবা, তাহলে আজকেও আমি মন ভরে লুচি তরকারি খেতে পারবো। হ্যাঁ, কারণ বেশিক্ষণ আর দোকান খোলা রাখবো না, ফুটপাতে জল উঠে যাচ্ছে, তাই ভাবলাম বাড়ি যাওয়ার সময় তোমাকে গরম গরম লুচি তরকারি খাইয়ে দিয়ে যাই, কারণ আজকে দোকানে বেশি বিক্রি বাটা নেই, তাই তুমি এই লুচি তরকারিগুলো কিনে নাও।
শিখা এই কথা বললে রুমা আর দেরি করে না। সে তখনই শিখার কাছ থেকে বেশি বেশি করে টাকা দিয়ে সব লুচি তরকারি খেতে শুরু করে। আর অন্যদিকে শিখা বাড়িতে ফিরে যায়। কিন্তু সেদিন লুচি তরকারি খাওয়ার পর থেকে হঠাৎ করে রুমার কেমন যেন ভীষণই গরম লাগে আর তার গায়ে হাতে পায়ে ভীষণই ফুসকুড়ি বেরিয়ে যায়। আর দুপুর হতে না হতেই রুমার গায়ে ধুম জ্বর আসে। ওরে বাবারে, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আজকে কেন যে এরকম হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বলতে না বলতে হঠাৎ করে রুমা অজ্ঞান হয়ে গেলে শিবু এবং তার মা খুবই চিন্তায় পড়ে আর সঙ্গে সঙ্গে তারা রুমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। উনি মনে হয় এমন কিছু খেয়েছেন যা থেকে ওনার অ্যালার্জি হয়ে গেছে। তবে আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি। আশা করছি উনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। ডাক্তারবাবু এই কথা বললে শিবু এবং তার মা খুব ভালো মতোই বুঝতে পারে যে বেশি পরিমাণে ফুটপাতের লুচি তরকারি খাবার ফলে রুমার আজকে এরকম অবস্থা হয়ে দাঁড়ায়। আর কিছুদিনের মধ্যে রুমা ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেলে তারা রুমাকে নিয়ে শিখার দোকানে যায় আর শিখাকে ভালো মতোই কথা শোনাতে শুরু করে। আপনি কেমন দোকানদার? আপনার দোকানে এসে প্রত্যেকদিন একটা মহিলা বেশি বেশি করে লুচি তরকারি খাচ্ছে আর আপনি তাকে বারণ করবেন না? যতই আপনার বেশি রোজগার হোক না কেন, প্রত্যেকদিন এরকম করে ফুটপাতে লুচি তরকারি খাওয়া কি উচিত? আপনার বৌমার শরীর খারাপ হয়েছে তার জন্য আমাকে এরকম দোষ দেবেন না। আমি একজন ব্যবসায়ী, আমি ফুটপাতে লুচি তরকারি বিক্রি করে সংসার চালাই। আপনার বৌমা কিংবা অন্য কেউ যদি আমার দোকানে লুচি তরকারি প্রত্যেকদিন খেতে আসে তাহলে আমি তাকে খাওয়াবই। আপনার বৌমার শরীরের দিকে তাকালে আমার তো হবে না, কারণ আমার টাকা রোজগার করাটাই তো আসল উদ্দেশ্য। শিখার মুখে এরকম কথা শুনে রুমার খুবই খারাপ লাগে, কারণ সেদিন শিখার দোকানে লুচি তরকারি বিক্রি হবে না বলে বৃষ্টির মধ্যে রুমা বেশি বেশি করে লুচি তরকারি খায়, কারণ রুমা সেখানে নিজের মানবিকতার পরিচয় দিতে চায়। তবে আজকে শিখা তার ব্যবসায়িক মনোবৃত্তির পরিচয় দেয়, যেই বিষয়টা রুমা একদমই মেনে নিতে পারে না। সেদিনের পর থেকে রুমা কোনোদিনও ফুটপাতের লুচি তরকারির দিকে ফিরে তাকায় না, সে স্বাভাবিকভাবে খাদ্যাভ্যাস করে। মাসখানেক আগেই বৈশাখী দেবীর 5 মেয়ে রিনা, মোনা, তুলিকা, রানী এবং দামিনীর একই সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পর বৈশাখী দেবী ভেবেছিল যে তার 5 মেয়ের দায়িত্ব থেকে সে বঞ্চিত হয়ে পড়বে। বৈশাখী দেবী তার 5 মেয়েকে নিয়ে প্রথম থেকেই খুব দুশ্চিন্তায় থাকত। অনেক বছর আগের কথা, তখন বৈশাখী দেবীর ছোট মেয়ে অর্থাৎ দামিনীর জন্ম হয়নি। বৈশাখী দেবী তার স্বামী মলয়, শাশুড়ি মা অনুরাধা দেবী এবং 4 মেয়েকে নিয়ে বাস করত। একদিন, শুনছো মলয়, আমি আর একটা বাচ্চা নেব ভাবছি। আমাদের তো 4-4টে মেয়ে, এখন বাড়িতে একটা ছেলে না হলে কিভাবে চলবে বলো? মেয়েরা তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, সেই তো আমাদেরকে একাই থাকতে হবে। কিন্তু বৈশাখী, আমাদের যদি আবারও মেয়ে হয় তাহলে তুমি কি করবে? এরকম অশুভ কথা বলো না। ঈশ্বর আমাদেরকে কি দেখতে পায় না, নাকি আমাদের মনের কথা শুনতে পায় না? এমনিতেই আমাদের আগে থেকে 4টি মেয়ে আছে, তার উপরে আবারও মেয়ে হবে? না না, তুমি দেখবে এবারে নিশ্চয়ই ছেলে হবে। ছেলে হোক কিংবা মেয়ে, সে নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদিও ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে কি হবে সেটা আগে ভেবে দেখেছো? তখন তো তুমি আবারও একই কথা বলবে। তুমি ওভাবে বলে বলেই তো আমাদের 4-4টে মেয়ে করিয়ে নিয়েছো। আসলে মলয় ঠিকই বলছিল। প্রত্যেক বাড়ির ঘটনা আর বৈশাখী দেবীর বাড়ির ঘটনা সম্পূর্ণ আলাদা ছিল। ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে নিয়ে বৈশাখীর শাশুড়ি মা এবং তার স্বামীর কোনোই অসুবিধা ছিল না। অসুবিধা ছিল শুধুমাত্র বৈশাখীর। আর এমনই চিন্তা ভাবনার ফলে এতদিনে তার 4টি মেয়ে হয়েছে, আর সেই জন্যই মলয় একটু চিন্তিত ছিল। কিন্তু বৈশাখীর অত্যাধিক ইচ্ছা আছে দেখে সেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। বৈশাখী তার কথা অনুযায়ী আবারও মা হওয়ার সৌভাগ্য লাভ করে। একদিন, মা, আমি আবারও গর্ভবতী হয়েছি, আর তুমি দেখবে এবারে নিশ্চয়ই আমার ছেলে হবে। আমি কালকেই স্বপ্ন দেখেছি মা, যেখানে উপরওয়ালা আমার স্বপ্নে এসে আমাকে যেন বলছে আমার ছেলে হবে। ঈশ্বরের তো আর কাজকর্ম নেই যে তোমাকে স্বপ্নে এসে তোমাকে ছেলে দেওয়ার কথা বলে যাবে। বলিও সব পাগলামো বাদ দাও। আর তুমি আগে থেকে 4টি মেয়ের মা, জানো তো? তারপর আবার বাচ্চা নিতে গেলে কেন? কেন বাচ্চা নেব না কেন? আমার যতদিন না একটি ছেলে হয় আমি বাচ্চা নিতেই থাকবো। সেখানে আমার 4টে কেন, 10টা মেয়ে নিতে হলেও আমি নেব। চুপ করো। আর তুমি মেয়ে হয়ে এরকম ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করতে খারাপ লাগে না তোমার? এখন ছেলে মেয়ে সমান। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও সেটা করতে পারে।
আর আমার বাচ্চা নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সংসারের পরিস্থিতিও দেখতে হবে। কিভাবে সকলকে মানুষ করবে, তাদের লেখাপড়া শেখাবে, আর সবচেয়ে বড় কথা কিভাবে মেয়েদের বিয়ে দেবে সেটা নিয়েও চিন্তা করতে হবে। আপনি একটু চুপ করুন তো। আপনার একটি ছেলে ছিল, আপনাকে বয়সকালে দেখছে, তাই আপনি এত ভাষণ দিচ্ছেন। এখন আপনার যদিও 5টা মেয়ে হতো আর বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যেত, তাহলে আপনিও বুঝতেন ছেলে মেয়ে কতটা সমান। হুঁ। এই বলে রাগ দেখিয়ে বৈশাখী সেখান থেকে চলে যায়। এটা দেখে অনুরাধা দেবীরও তাকে নিয়ে চিন্তা হতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বৈশাখী বসে টিভি দেখছিল। তখন তার বড় মেয়ে রিনা সেখানে এসে বলে, মা মা আমায় একটা জুতা কিনে দাও না মা, আমার এই জুতাটা ছিঁড়ে গেছে, আমি এটা পরে হাঁটতে পারছি না মা, বারবার পড়ে যাচ্ছি। পড়ে যাচ্ছিস তাতে কি হয়েছে? মরে তো যাচ্ছিস না। শোন, প্রতিদিন আমার কাছে এসে এটা দাও ওটা দাও করবি না তো। আর তোর বোনদেরও মানা করে দিবি। এই যে দেখছিস, আমার পেটে তোর ভাই সোনা আছে, আর এখন থেকে আমি শুধু ওর জন্যই কেনাকাটা করতে যাব। ও পৃথিবীতে আসার পর থেকে ওর যেন কোনো অভাব না থাকে, যাতে পরেও আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মা বলতে পারে। রিনা বড় হওয়ায় তখন তার বেশ কিছুটা বোঝার মতো বুদ্ধি হয়েছিল, আর তাই সে তখন তার মায়ের মনের কথা বুঝে গিয়েছিল। রিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রিনাকে কাঁদতে দেখে এবং ব্যাপারটি লক্ষ্য করে তার ঠাকুমা অনুরাধা দেবী তাকে সেখানে ডাকে এবং সে নিজের টাকা দিয়ে রিনাকে নতুন জুতা কিনে দেয়। ঠাকুমা, তুমি আর বাবা খুব ভালো, কিন্তু মা একটুও ভালো না, আমাদেরকে একটুও ভালোবাসে না, সব সময় আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে, আমাদেরকে কিছু কিনে দেয় না। মা সব সময় ভাইয়ের কথাই বলে। তোরা কাঁদিস না রে মা, দেখবি একদিন ঈশ্বর সব ঠিক করে দেবেন। আর তোরা দুঃখ পাস না, তোদের যা কিছু দরকার লাগবে আমার কাছে এসে বলবি। অনুরাধা দেবীর কথা শুনে তারা 4 বোনই খুব খুশি হয়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। অবশেষে বৈশাখীর ডেলিভারির সময় চলে আসে। একদিন রাতে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে হসপিটালে ভর্তি করলে তার আবারও একটি কন্যা সন্তান হয়। কি হলো বৈশাখী, তুমি মন খারাপ করো না, ঈশ্বর আমাদেরকে এটা দিয়েছেন, তাই আমাদের মেনে নিতেই হবে। এখন একে তো আমরা আর ফেলে দিতে পারবো না। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, ছেলে মেয়ে সর্বদাই সমান, বুঝেছো? মলয় যখন কথাগুলো বলছিল তখন বৈশাখী কিছু না বলে চুপ করেই ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে খুব রেগে আছে। কয়েকদিন কেটে গেলে তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তারা সকলে মিলে তাদের 5ম মেয়ে অর্থাৎ দামিনীকে নিয়ে বাড়িতে চলে আসে। মা মা কই, আমার ভাই সোনাকে আমার কোলে দাও, আমি দেখি আমার ভাই সোনা দেখতে কেমন হয়েছে। এই তুই চুপ কর, মা আগে আমার কোলে দেবে, কারণ আমি ভাই সোনাকে দেখবো বলে সকাল থেকে এখানেই বসে আছি, আর এখনো কিছু খাওয়া দাওয়া করিনি। এই নে, তোরাই নে, এটা ছেলে না, তোদের মতোই মুখ পোড়া মেয়ে হয়েছে। আমি খুব খুশি মা, আমাদের আবার বোন হয়েছে। এখন থেকে আমরা 4 বোন নয়, আমরা 5 বোন। কই দাও মা, আমার কোলে দাও। ও, তাহলে বোন হলে তোরাও খুব খুশি হয়েছিস। এই নে তাহলে নে, একে তোরাই মানুষ করবি। দেখ, মেয়ে দেখে রাগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেমন বাপ তার তেমন মেয়েরা, এদের সবকিছুই ভালো লাগে। বৈশাখী এভাবেই রাগ দেখিয়ে ছোট মেয়ে দামিনীকে তাদের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। প্রথমে মলয় এটা সাধারণ ব্যাপার ভেবেছিল, কিন্তু সেদিন রাতে বৈশাখীর মুখের কথা শুনে সে চমকে ওঠে। এ তুমি কি বলছো? তুমি একজন মা হয়ে ওদের বিষয়ে এসব কথা বললে কিভাবে? ওরা তো তোমার নিজেরই মেয়ে, তাই না? আস্তে কথা বলো, এখন চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে জড়ো করো না। মা শুনতে পেলে আবার উল্টো পাল্টা বলবে। দেখো, আমি তো ওদেরকে মেরে ফেলার কথা বলছি না, ওদেরকে অনাথ আশ্রমে দিয়ে আসার কথা বলছি। তুমি ভেবে দেখো, আমি খারাপ কিছু বলিনি। আজ তুমি রোজগার করতে পারছো, তাই হয়তো অসুবিধা হচ্ছে না, কিন্তু পরে যখন তুমি রোজগার করতে পারবে না, আর আমাদের 5টা মেয়ে, আমরা তাদের বিয়ে দেব কিভাবে? চুপ করো বৌমা, ছি, তোমার এরকম কথা বলতে মুখে আটকালো না? তুমি কিনা বেঁচে থাকতে নিজের মেয়েদেরকে অনাথ আশ্রমে দেওয়ার কথা বলছো? হে ঈশ্বর, আমি কেন বেঁচে আছি? এই দিনটা দেখার আগে আমি কেন মরে গেলাম না? ঈশ্বর যখন 5টা মেয়ে দিয়েছে, তখন কিভাবে এদের বিয়ে হবে উপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন।
এভাবেই সেদিন অনুরাধা দেবী কান্নাকাটি করতে থাকে, যার ফলে একটু হলেও বৈশাখীর চেতনা ফিরে আসে। কিন্তু পরের দিন সকালে তারা যেটা দেখেছিল সেটা দেখার পর বৈশাখী একেবারেই হতবাক হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা বাড়িতে তার 4 মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধু তাদের রেখে যাওয়া একটি চিঠি তারা খুঁজে পেয়েছিল। তাতে লেখা ছিল, মা, আমি জানি কালকে সকালে তুমি আমাদেরকে অনাথ আশ্রমে দিয়ে আসবে, আর আমরা চিরদিনের মতো আমাদের ঘর বাড়ি হারিয়ে ফেলবো। এর থেকে ভালো আমরা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এতে করে তোমাদের সম্মানও নষ্ট হবে না। আমরা তোমাদের বাড়ির মেয়ে হয়ে জন্মেছি, এটাই আমাদের সব থেকে বড় দোষ। কিন্তু আমাদের কি দোষ বলো? ঈশ্বর আমাদেরকে তো মেয়ে করে পাঠিয়েছে। এ কি হয়ে গেল? বাড়ি থেকে মেয়েগুলো কোথায় চলে গেল? আমি ওদেরকে ছেড়ে কিভাবে থাকবো? এই মলয়, তুই কিছু একটা কর না, আমার নাতনিদের আমার কাছে ফিরিয়ে আন। আমি ওদেরকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ মা, আমি সেটা ভালো করেই জানি। তুমি নিজেকে একটু শক্ত করো, আর কি কি লেখা আছে আমি পড়ি, দেখি ওরা আর কি কি বলেছে। মলয় চিঠিটা পড়ছিল, তখন তার চিঠি পড়াও শেষ হয়নি। তখন হঠাৎই অনুরাধা দেবীর শরীর খারাপ হয়ে যায় এবং সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন বৈশাখী তাকে ধরতে গেলে মলয় বলে, না থাক, আমার মায়ের গায়ে হাত দিতে হবে না। তুমি মেয়েদেরকে দেখতে পারো না, আর আমার মাও একটি মেয়ে, তাই আমার মায়ের গায়ে তুমি কখনোই হাত দেবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মলয়, আমাকে আর লজ্জা দিও না। এখন তুমি মাকে হসপিটালে নিয়ে চলো, না হলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব, আর তুমি একা মাকে নিয়ে যেতে পারবে না। প্লিজ আমাকে সাহায্য করতে দাও, আমাকে এভাবে সবকিছু থেকে বঞ্চিত করো না, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। তারা দুজনে মিলে অনুরাধা দেবীকে হসপিটালে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা চলতে থাকে। এদিকে বৈশাখী তার 4 মেয়েকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে তার মেয়েদেরকে রাস্তার ধারে খুঁজে পায়। আমায় ক্ষমা করে দে তোরা মা, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। তোরা মেয়ে বলে আমি তোদেরকে অনেক অপমান করেছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমিও একটা মেয়ে। তোরা বাড়ি ফিরে চল মা, আমার সঙ্গে বাড়ি ফিরে চল। এটা শোনার পর তারা 4 বোনে বাড়ি ফিরে আসে। সেদিনের পর থেকে বৈশাখী তার মেয়েদেরকে খুব ভালোবাসতে থাকে। তার মেয়েরাও বৈশাখী দেবীকে প্রাণপণে ভালোবাসতো। এভাবে 18 বছর কেটে যায়, আর এখন তার 5 মেয়েদেরই ভালো জায়গায় বিয়ে হয়েছিল, যার মধ্যে বড় মেয়ে রিনা, মোনা এবং তুলিকার একই বাড়ির 3 ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, এবং বাকি 2 মেয়ে রানী ও দামিনীর অন্য এক বাড়িতে বিয়ে হয়েছিল। তারা প্রতিদিনই তার মাকে ফোন করে তার খোঁজ খবর নিত। বৈশাখী দেবীর শরীর একটু খারাপ হলে তারা এসে তার সেবা যত্ন করত। এখন বৈশাখী দেবী তার মেয়েদেরকে নিয়ে আর চিন্তা করে না, বরং তার 5 মেয়ের আদর্শ এবং তার প্রতি মেয়েদের শ্রদ্ধার কথা ভেবে সে মনে মনে গর্ববোধ করে।